বাংলাদেশ। সুপ্রিয় দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বিলেতের রাজধানী লন্ডনের টেমস তীরে। টেমস নদীর উপকূলে অবস্থিত লন্ডনের ইতিহাস অনেক পুরনো। বিশ্বের বিখ্যাত কবি, সাহিত্যিক, রাজনীতিক, ব্যবসায়ী সহ বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতি এই শহরকে সারা বিশ্বে করেছে আলোকিত। তেমনি অনেক ঐতিহ্য ছড়িয়ে ছিটিয়ে আছে লন্ডনের অলিতে গলিতে। এই দেশে বাংলাদেশের নতুন প্রজন্মকে শিকড়ের সাথে সম্পৃক্ত রেখে সামনের দিকে এগিয়ে নিতে যারা সচেষ্ট, তাদের অন্যতম একজন আলোকিত মানুষকে আপনাদের সামনে আজ উপস্থাপন করব, যাকে আপনারা অনেকেই জানেন। তিনি একজন সফল ব্যবসায়ী হলেও মূলত খ্যাতিমান সাংবাদিক, গবেষক ও সংগঠক, আমাদের সকলের প্রিয় সাইদ চৌধুরী। এক্সেলসিওর সিলেট হোটেল এন্ড রিসোর্টের ম্যানেজিং ডাইরেক্টর ও ইউনাইটেড এয়ারওয়েজের ফাউন্ডার ডাইরেক্টর সাইদ চৌধুরীর সবচেয়ে বড় পরিচয় তিনি একজন সত্যিকারের ভালো মানুষ। সিলেটের সংবাদ মাধ্যমের চমক সৃষ্টিকারী জালালাবাদ মিডিয়ার প্রতিষ্ঠাতা সাইদ চৌধুরী বিলাতে এসেও চালু করেন সংবাদ সংস্থা মিডিয়া মহল। গত 14 বছরে বিকাশমান বাঙালি কমিউনিটির উন্নয়নে মিডিয়া মহলের অবদান অনস্বীকার্য। তার সবুজ প্রাণবন্ত হাসি মানুষকে মুগ্ধ করে। তিনি মানুষকে আপন করে নিতে পারেন খুব দ্রুত। আসুন তার কাছ থেকেই শুনি জীবনের নানা অভিজ্ঞতা ও সাফল্যের কথা। আসলে আমি যখন বিলেতে আসি তো আমার মনে হয়েছিল যে আমরা দেশে যে কাজগুলো করেছি সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রে, সাংবাদিকতার ক্ষেত্রে, এটা এখানে করা যায়। এমনকি আমরা লক্ষ্য করলাম যে এখানে আমাদের যে কমিউনিটি, এই কমিউনিটির জন্য, কমিউনিটির বিকাশের জন্য, গণ সচেতনতার জন্য অনেক কাজ করা প্রয়োজন। তো আমরা কয়েক বন্ধু মিলে উদ্যোগ নিলাম, একটা সাপ্তাহিক কাগজ করব। অনেক কাগজ, অনেক নাম আমরা চয়েস করলাম, ফাইনাল হলে ইউরো বাংলা। সাপ্তাহিক ইউরো বাংলা এখানে প্রথমেই আমরা বাইলিঙ্গুয়াল কাগজ হিসাবে যাত্রা শুরু করি, যাতে আমাদের নিউ জেনারেশন, নতুন প্রজন্ম ইউরো বাংলা থেকে আমাদেরকে, আমাদের দেশকে, আমাদের কালচার, আমাদের ঐতিহ্যকে জানতে পারে। ইউরো বাংলা আল্লাহ রহমতে খুব দ্রুত প্রচার সংখ্যা বাড়তে থাকলো এবং ব্রিটেনের গণ্ডির বাইরে আমরা ইউরোপের বিভিন্ন দেশে, ফ্রান্স, ইতালি, পর্তুগাল পর্যন্ত পৌঁছে গেলাম। একটা সময় মনে হলো একটা মাসিক কাগজ করা প্রয়োজন। সময় নামে আমরা একটা কাগজ করলাম। এই কাগজ করবার আগে সংবাদ সংস্থা মিডিয়া মহলে যাত্রা হয়। এই প্রতিষ্ঠানটি an independent news network and marketing solution provider company। আমরা এই প্রতিষ্ঠান থেকে আমাদের ব্যবসা বাণিজ্যের বিকাশের জন্য কাজ করেছি। 2002 সালে মিডিয়া মহলে যাত্রা শুরু হয়। প্রথমে সংবাদ সংস্থা হিসেবে আমরা কাজ শুরু করি, বিভিন্ন সংবাদ মাধ্যমকে আমরা নিউজ, ফিচার, লাইফস্টাইল দিতে থাকি এবং কিছুদিনের মধ্যেই আমরা আমাদের নিজস্ব একটা ম্যাগাজিন প্রকাশ করি, সময় নামে, মাসিক সময়। 2004 সালে মাসিক সময়টা বেশ সুনাম করে এবং বিভিন্ন জায়গা থেকে, অর্থাৎ
এনআরবিস নন রেসিডেন্ট বাংলাদেশিজ ওয়ার্ল্ড ওয়াইড তারা আমাদের সময় পেতে চান, কিন্তু বিভিন্ন দেশে পাঠিয়ে এটা পুষায় না। একটা পর্যায়ে আমরা চিন্তা করি যে অনলাইনে চলে যাব এবং কিছুদিনের মধ্যে সময়24.com নামে আমরা অনলাইন যাত্রা শুরু করি, যা আজও গৌরবের সাথে অব্যাহত আছে। তারপর আমরা মিডিয়া মল থেকে দেশি ব্যবসা বাণিজ্যের উপর একটা ডাইরেক্টরি প্রকাশ করি, ইউকে বাংলা ডাইরেক্টরি, অল সর্ট অফ বাংলাদেশি বিজনেসেস ইন ইউকে। এটা আমাদের সমাজে অনেক বেশি সারা জায়গায় সমাদৃত হয়। মেইন স্ট্রিম কমিউনিটি বাংলাদেশি ব্যবসায়ীদের বা উল্লেখযোগ্য ব্যবসায়ীদের পাওয়ার জন্য এই ডাইরেক্টরিটা ব্যবহার করেছে। আর আমাদের লোকেরাও এক শহর থেকে অন্য শহরে একজন অন্যজনের সাথে যোগাযোগ করবার জন্য এটাই ছিল একমাত্র পাথেয়। এটা সাফল্যের পর আমাদের মনে হয়েছে যে আর একটা কাজ আমাদের করা যায়। আমরা ইউকে এশিয়ান রেস্টুরেন্ট ডাইরেক্টরি প্রকাশ করি 2007 সালে। ইউকে এশিয়ান রেস্টুরেন্ট ডাইরেক্টরি করার পিছনে কিছু কাজ করেছে, কিছু জিনিস কাজ করেছে। সেটি হলো আমাদের যে রেস্টুরেন্ট, এই ইন্ডাস্ট্রিতে বিশাল ভূমিকা বাংলাদেশিদের, কিন্তু মানুষ এটাকে ইন্ডিয়ান রেস্টুরেন্ট হিসাবে জানে। আমাদের মনে হলো যে এটা আর একটু বড় ক্যানভাসে এটাকে নিয়ে গেলে হয়তো ইজিলি আইডেন্টিফাই করা যাবে। তখন আমরা এশিয়ান রেস্টুরেন্ট গুলোর তালিকা তৈরি করলাম। টোটাল এশিয়ান রেস্টুরেন্ট ডাইরেক্টরি তখন এই দেশে ছিল 18,000, এর মধ্যে 10,000 বাংলাদেশি রেস্টুরেন্ট। যেহেতু এশিয়ান রেস্টুরেন্ট সম্পর্কে মানুষ ওয়াকিফাল হয়েছে, মেইন স্ট্রিম কমিটি জানতে পেরেছে, তখন তারা বুঝতে পেরেছে যে ইন্ডিয়ান বললেও শুধু ইন্ডিয়ার না, এটা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট এক সময় ছিল, ওই সাবকন্টিনেন্টের বিভিন্ন দেশের। তখনই তারা জানতে পেরেছে যে বাংলাদেশি মালিকানাধীন এই 18,000-এর মাঝে, টোটাল এশিয়ান রেস্টুরেন্টের মাঝে 10,000-এর মালিক বাংলাদেশি। এটা আমাদের একটা বড় অ্যাচিভমেন্ট, যা আমরা এটাকে হাইলাইট করতে পেরেছি। তারপর মিডিয়া মহল থেকে আমরা একটি বড় কাজ করলাম। ওআইসি মহাসচিব লন্ডন এসেছিলেন, তার সাথে আমরা দেখা করলাম। তিনি আমাদের ডাইরেক্টরি বিষয়গুলো দেখে আমাদের উৎসাহিত করলেন এবং আমরা মুসলিম বিশ্বকে নিয়ে কাজ করবার একটা পথ্য ব্যক্ত করলাম। তখনই আমরা সিদ্ধান্ত নেই যে 57 ওআইসি মেম্বার কান্ট্রি নিয়ে কাজ করব। আল্লাহ রহমতে খুব বেশি দিন লাগেনি, 2010-এ আমরা মুসলিম ইন্ডেক্স প্রকাশ করি। 57টা মুসলিম দেশ সহ অন্যান্য অমুসলিম দেশেরও মুসলিম সংস্থা, অর্গানাইজেশন, তারপর ইসলামিক স্কলার্স, ইসলামিক বিজনেস, ট্যুরিজম, এয়ারলাইন্স ইত্যাদি আমরা কভার করেছি। এই ছিল আমার এক নজরে বা সংক্ষেপে যদি বলি মিডিয়া জগতের কাজ। ব্যক্তিগতভাবে আমি জাতীয় পত্রপত্রিকায় লেখালেখি করি, আমার উপন্যাস বেরিয়েছে, বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের যে সাক্ষাৎকার নিয়েছি, সেটি হয়তো গ্রন্থ আকারে প্রকাশ করা যায়। মানুষ আমার লেখা পড়ে যাদের ভালো লেগেছে তাদের বলেছে ঠিক আছে, এটা এটা বই আকারে প্রকাশ করা যেতে পারে। সাইদ ভাই, আপনি তো সাহিত্য সাংবাদিকতার পাশাপাশি সাহিত্য ফ্রন্ট সংগঠনও করেছেন, তো আপনি তো সংলাপ সাহিত্য সংসদের সেক্রেটারি জেনারেল ছিলেন, এ সম্পর্কে কিছু বলেন। আসলে সংলাপ সাহিত্য সংস্কৃতি ফ্রন্ট সিলেট থেকে যাত্রা শুরু করলেও সারা দেশেও ব্যাপী এর একটা প্রভাব ছিল। সংলাপের আদলে ঢাকার বিপরীত উচ্চারণ কিংবা চিরঙ্গে বিভিন্ন সংগঠন কাজ করেছি। আমরা প্রতি সপ্তাহে সাহিত্য সভা করতাম, নতুন সাহিত্যিকদের আমরা গড়ে তুলবার জন্য কাজ করেছি। প্রফেসর আফজাল চৌধুরী যখন চেয়ারম্যান ছিলেন, তখন আমি সেক্রেটারি জেনারেল ছিলাম। আমরা নতুন লেখিকাদের গড়ে তুলবার জন্য যে সাহিত্য আসর করতাম, সেখানে লেখকরা তাদের লেখা পাঠ করতেন, এটা আলোচিত হতো, সমালোচিত হতো এবং এরা এখান থেকে দিক নির্দেশনা পেতেন। সংলাপ মঞ্চ থেকে একসময় কবি সুলাইমান আহসান, তমিজউদ্দিন লোদি, মুকুল চৌধুরী এরা বেরিয়ে এসেছেন, নেতৃত্ব দিয়েছেন রাগিব হোসেন চৌধুরীর মতো, সৈয়দ মুস্তাফা কামাল, অধ্যাপক আসাদুর আলী,
এমনকি শুরুতে মুসলিম চৌধুরীও ছিলেন সম্পৃক্ত। তো সংলাপ ফ্রন্ট বাংলাদেশে সাহিত্য ও সংস্কৃতির ক্ষেত্রে অনেক বড় ভূমিকা পালন করেছে। আমি তার সাথে সম্পৃক্ত ছিলাম বলে আজ ভালো লাগে। বিলেতে এসেও আমি সংলাপ সাহিত্য ফ্রন্টের কার্যক্রম এখানে চালু করি এবং বর্তমানে এর চেয়ারপারসন হিসাবে কাজ করছি। আমার মনে আছে তোমরা যারা আমার কাছের মানুষ, অতি আপনজন, এবং আরো যারা আমার দেখা সমাজ, সুন্দর সিলেট, সুন্দর বাংলাদেশ আমি ফুটিয়ে তোলবার চেষ্টা করেছি। যদিও আমার উপন্যাসে একটা বড় অংশ যুগে মধ্যপ্রাচ্যের কথা আছে, তারপরও আমি আমার সময়ের কথা তুলে ধরবার চেষ্টা করেছি বিভিন্ন মানুষের চিত্রে, চরিত্রে, বাংলাদেশি মানুষের সমাজ চিন্তা, কল্যাণ চিন্তা ফুটিয়ে তোলবার চেষ্টা করেছি। সেখানে তোমার মতো উজ্জ্বল তারুণ্য তো থাকবেই। সাইদ ভাই, আপনার সাহিত্য সাংবাদিকতার পাশাপাশি আপনি ব্যবসায়িকভাবে প্রচুর সফলতা অর্জন করেছেন, শুধু বিলেতে না বাংলাদেশেও। এইটার এই রহস্যটা কি, একটু আমাদেরকে বলেন। আসলে ঠিক এইভাবে বলা যায় না প্রচুর সফলতা, সাফল্য আল্লাহর দান। আর আমি ব্যক্তিগতভাবে সফল ব্যবসায়ী হবার চেষ্টা করিনি। আমি করেছি আমাদের কমিউনিটির নতুন প্রজন্মকে মেইনস্ট্রিম বিজনেসে, কর্পোরেট বিজনেসের সাথে ইনভলভ করতে চেষ্টা করেছি এবং আলহামদুলিল্লাহ সাফল্য পেয়েছি। হয়তো মনে আছে আমরা যখন ইউনাইটেড এয়ারওয়েজ প্রতিষ্ঠা করি, ক্যাপ্টেন তাসবিরুল আহমদ চৌধুরী এসেছিলেন এই স্বপ্ন নিয়ে আমাদের কাছে। তিনি প্রায় 1 বছর চেষ্টা করেছিলেন, ফাইন্যান্সের কারণে এগোতে পারেননি। আমি যখন ইনভলভ হই, আমি এখানে একটা প্রেস কনফারেন্স করি এবং প্রবাসীদের কাছে এই সুন্দর জিনিসটা তুলে ধরি। খুব দ্রুত মানুষের কাছ থেকে সাড়া পাই এবং প্রাথমিক টার্গেট যেটা ছিল 50 কোটি টাকা, আমাদের নির্দিষ্ট সময়ের আগে এটা হয়ে যায়। এবং ইউনাইটেড এয়ারওয়েজে একটা ছোট প্লেন দিয়ে যাত্রা শুরু করবো, এটা ছিল আমাদের ধারণা, স্থানীয় অভ্যন্তরীণ ফ্লাইট দিয়ে। কিন্তু আলহামদুলিল্লাহ খুব কম সময়ের ভিতরে আমরা বাংলাদেশের সবকটি এয়ারপোর্ট থেকে ফ্লাইট শুরু করে তারপরে ঢাকা, ক্যালকাটা, চিটাগং, ক্যালকাটা, কাঠমান্ডু, কুয়ালালামপুর, ব্যাংকক, দুবাই, মাস্কাট, জেদ্দা, অর্থাৎ আন্তর্জাতিক পরিমণ্ডলে আমরা সাফল্য অর্জন করেছি। এবং 3 বছরের মাথায় বাংলাদেশের প্রথম বেসরকারি বিমান সংস্থা হিসাবে শেয়ার মার্কেটে আমরা যাই এবং শেয়ার মার্কেটে খুব দ্রুত অগ্রগতি সাধিত হয় এবং প্রত্যেক বিনিয়োগকারী যে পয়সা বিনিয়োগ করেছেন তার চেয়ে অনেক বেশি ইতিমধ্যে পেয়ে গেছেন। এটাই আমার ভালো লাগে। একইভাবে যদি আমি আমাদের নতুন প্রকল্পের কথা বলি, এক্সেলসিয়ার সিলেট হোটেল এন্ড রিসোর্ট, এটাও আমরা আসলে একটা গ্রুপ ভিত্তিক বিজনেস। আমরা সিলেটের প্রথম ইকো পার্ক বেস হোটেল জাকারিয়া সিটি আমরা কিনেছি এবং এটাকে আমরা 5 স্টার হোটেল এন্ড রিসোর্টে পরিণত করবার চেষ্টা করছি। এখানে একটা সুবিধা হলো যেখানে হরিণ আছে, 1 ঝাঁক হরিণ, তারপরে লেক আছে। এই প্রবাসী ছেলেমেয়েরা দেশে গেলে তারা প্যাডেল বোট, বাম্পার কার রাইড এগুলো পেয়ে আনন্দিত হয়, তারা মনে করে তারা বিদেশে আছে। তারপরে 2টা হোটেল বিল্ডিং আছে, একটা মধুমালতী, একটা ক্যামেলিয়া। সবচেয়ে মজার ব্যাপার হলো এখানে 50,000 গাছগাছালি আছে, আপনি 1 চক্কর দিলে মন ভরে যাবে। এটাকে যখন আরো আধুনিক ভবন আমরা তৈরি করবো আগামী 5 বছরে, আমরা যে পরিকল্পনা করেছি, এখান থেকে বিলেত থেকে অলিম্পিকের সাথে সম্পৃক্ত সাইমন আর্কিটেক্ট সাইমনকে আমরা নিয়ে গেছি, তারা একটা টিম এখন কাজ করছে। একটা একটা করে বিল্ডিং যখন বাড়বে তখন আমাদের নতুন প্রজন্ম দুবাই, মাল্টা কিংবা ইজিপ্ট না গিয়ে বাংলাদেশে যাবে, সে সেখানে 5 স্টার ফ্যাসিলিটি পাবে। আর বাড়তি পাবে কি আত্মীয় স্বজন, যাদের সোহাগ, যাদের ভালোবাসা। ফলে বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধির পাশাপাশি ট্যুরিজম বিকশিত হবে এবং নতুন প্রজন্ম দেশমুখী হবে এবং এখানেই আমাদের সার্থকতা। সাইদ চৌধুরী সাহেব একজন বালা মানুষ, সফল ব্যবসায়ী, একজন বালা বন্ধু। আর তাই দেশ থাকি বাংলাদেশও তাই অনেক সাকসেসফুল ব্যবসা, মিডিয়া লাইনে, সাংবাদিকতা লাইনে তাই খুব সাকসেসফুল দেশ করিয়া আইছেন, জাতিরে নিজের আমাদের সিলেটের মানুষরে অনেক কিছু দিয়া আইছেন। বিলেত আসার পরে তাই তান যে
দেশে বলছেন না এখানে আইয়া এখানের কমিউনিটিতে তান অনেক অবদান আছে আমরা কমিউনিটি তান কাছ থেকে অনেক উপকৃত হয়েছে পাশে তান বাংলাদেশ থেকে যে অরিজিনাল রুট থেকে আইসেন এটা তারা বলছেন না একটা ব্রিজ খাড়া করছেন বাংলাদেশে আর এখানে বিলেতের সাথে এখানে অনেক ইয়াং নতুন এন্টারপ্রেনার যারা তারারে নিয়া দেশ ব্যবসাত নিয়া জড়িত করছেন অনেক লাভবান হয়েছেন আমরা ইয়াং যারা আছেন বিলেতের বাংলাদেশেও অনেক বিনিয়োগ গেছে ইউনাইটেড এয়ারলাইন তাই করছেন এক্সেলসিয়ার সিলেট বর্তমানে আমরা সাকসেসফুল ব্যবসা অলরেডি রানিং যেখানে প্রবাসী গিয়া একটা আরামের জায়গা প্রবাসীর লাগে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স কর্তৃক এক্সপো 2005-এ আপনি ছিলেন আপনার নতুন কোনো উদ্যোগ আছে কি আসলে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স 2005 সালে এক্সপো বাংলাদেশের আয়োজন করে আমি তাদের বেশ কটি কমিটিতে সম্পৃক্ত ছিলাম এখান থেকে যে ডেলিগেশন বাংলাদেশে যায় সেখানে আমি প্রতিনিধি ছিলাম ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে মূল প্রবন্ধটা আমি উপস্থাপন করেছি সিলেট প্রেস ক্লাবেও একইভাবে আমি মূল প্রবন্ধ পড়েছি এবং সামগ্রিকভাবে তখন ললিত আসিউদ্দিন ডেলিগেশনের প্রধান ছিলেন তিনি চেম্বারের ডিজি ছিলেন খুব সাকসেসফুল হয়েছিল এরপরে এখনো পর্যন্ত এরকম বড় কোনো ইনিশিয়েটিভ নেওয়া হয়নি সম্প্রতি আমরা একটা উদ্যোগ নিয়েছি আমরা এনআরবি ফেস্টিভ্যাল করতে যাচ্ছি বাংলাদেশে এবং এটা এক্সেলসিয়ার সিলেটেই হবে ওয়ার্ল্ড ওয়াইড বাংলাদেশিরা এখানে আসবেন সাইদ ভাই সম্প্রতি আপনি বাংলাদেশে প্রবাসী বিনিয়োগকারীদেরকে আকৃষ্ট করতে বিশেষ অবদান রাখায় আপনাকে সম্মাননা পুরস্কার দেওয়া হয়েছে এবং কারি লাইফ বিজনেস অ্যাওয়ার্ড এই পুরস্কার আপনাকে দিয়েছে আমি জানতে চাইবো যে বাংলাদেশে বিনিয়োগে সুবিধা বেশি না অসুবিধা এটা একটা প্রশ্ন আর আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি এটা যদি আমাদের একটু বলেন এটা একটা ভালো প্রশ্ন কারণ অনেক মানুষ ভাবে যে বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা বেশি না সমস্যা বেশি এটা একটা যৌক্তিক প্রশ্ন এটা সময় উপযোগী প্রশ্ন আসলে বিনিয়োগের সব জায়গায় সম্ভাবনা আছে এবং সমস্যা আছে বিনিয়োগের জন্য অনেক জিনিস লাগে যে বা যারা বিনিয়োগ করবে যে খাতে বিনিয়োগ করবে সেই বিষয়ে তারা সচেতন কিনা নলেজ আছে কিনা টেকনিক্যাল নো-হাউ আছে কিনা ওয়াকিফাল কিনা এটা একটা বড় বিষয় তারপরে যারা বিনিয়োগ করছেন তাদের সাথে যদি অন্য কেউ এসে সম্পৃক্ত হন যাদের মাধ্যমে বিনিয়োগ করছেন তারা ট্রাস্টওয়ার্দি কিনা এদের কোনো ট্র্যাক রেকর্ড আছে কিনা এটা একটা বিষয় তারপরে যদি সেটা বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে বিনিয়োগ হয় তাহলে বুঝতে হবে ওই দেশের ল এন্ড অর্ডার সম্পর্কে এই লোকগুলো ওয়াকিফাল আছে কিনা স্থানীয়ভাবে ইনফ্লুয়েন্সিয়াল পিপল কিনা এটা একটা বড় বিষয় আর এটা তো সত্য থার্ড ওয়ার্ল্ডের দেশে প্রফিট মার্জিন হাই ব্রিটেনের মতো দেশে বা ইউরোপে এখন একেবারে আকাশচুম্বী একেবারে সর্বোচ্চ শিখরে পৌঁছে গেছে অর্থনীতি বাংলাদেশে আসলে শ্রমিক সস্তা প্রথমত তারপরে 16-17 কোটি মানুষ একটা ভালো প্রোডাক্ট মোটামুটি ভালো হিসেবে যদি পরিচিতি লাভ করে তাহলে দেখা যায় এটা যোগান দেওয়া যায় না অর্থাৎ চাহিদা অনেক বেশি আর আমরা যারা ইউরোপ থেকে গিয়ে বাংলাদেশে ব্যবসা করছি আমরা তো ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড মেনটেন করতে চেষ্টা করব ফলে এটা চাহিদা তো থাকবেই প্লাস হলো বাংলাদেশে উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানি করা যায় যেহেতু আমরা বিদেশে থাকি কাজেই এটা আমরা বিদেশ থেকে আমদানি করা অর্থাৎ বাংলাদেশ থেকে বিদেশে রপ্তানি করা আরো সহজ বিশেষ করে ট্যুরিজমে বাংলাদেশের সম্ভাবনা অনেক আপনি সিলেটের কথা বলেন সিলেটে এই যে আমরা 5 স্টার হোটেল করছি আগামী 5 বছরে আরো যদি 5টা 5 স্টার হোটেল হয় তাতেও চাহিদা পূরণ হবে না কারণ ইউরোপ থেকে এশিয়া হয়ে ইন্ডিয়া হয়ে বাংলাদেশে যে রোড যেটা যাচ্ছে এশিয়ান হাইওয়ে নামে এটা সিলেট হয়ে যাচ্ছে তারপরে বিদেশি ফ্লাইট সিলেটে নামতে শুরু করেছে তারপরে ওয়ার্ল্ড কাপ হয়েছে টি20 ওয়ার্ল্ড কাপ সিলেটে ওয়ার্ল্ড কাপ উপযোগী স্টেডিয়াম হয়েছে ইকোনমিক জোন হচ্ছে ফলে সিলেট এখন শুধুমাত্র স্থানীয় একটা মার্কেট নয় কিংবা শুধু জাতীয় মার্কেট নয় এটা ইন্টারন্যাশনাল মার্কেট এটা ইকোনমি সাউথ এশিয়ান ইকোনমি এটা হাবে পরিণত হচ্ছে
আসলে আমরা সিলেট যেদিকে যাচ্ছে সেদিকে সে অবস্থায় আমরা আসলে তৈরি নই, বরং আরো 3-4 বছর আগ থেকে 5 বছর আগ থেকে তৈরি হলে এখন ফায়দা উঠানো সম্ভব হতো। আর আমরা এখন যারা এসেছি আগামী 5-7 বছরে যেটা করব, তারপর যারা আসবে তারা হয়তো এই সুযোগ পাবে না। বিনিয়োগের সম্ভাবনা প্রচুর, সাফল্য প্রচুর, তবে যে বা যারা বিনিয়োগ করবেন তারা এই ব্যবসা এবং ইউরোস সম্পর্কে নলেজ থাকতে হবে, অভিজ্ঞতা থাকতে হবে। সুপ্রিয় দর্শক, শুরুতে যে কথাটি বলেছিলাম আশা করি এতক্ষণে আপনারা বুঝতে পেরেছেন। সাইদ চৌধুরী সত্যিকার অর্থেই একজন আলোকিত মানুষ। তিনি শুধু লেখক কিংবা ব্যবসায়ী নন, একজন সফল উদ্যোক্তাও। বিগত এসেও মাতৃভূমি বাংলাদেশকে ভুলতে পারেননি ক্ষণিকের জন্য। নতুন প্রজন্মের প্রবাসীদের সফল ব্যবসায়ী হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয়ে কাজ করছেন। বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসীদের একটি শক্ত ভিতের উপর দাঁড় করানোর কঠিন চ্যালেঞ্জ গ্রহণ করেছেন। এজন্য তিনি বেছে নিয়েছেন বাংলাদেশের ট্রাভেল এবং ট্যুরিজমকে। এয়ারলাইন্স প্রতিষ্ঠার পর এখন চালু করেছেন আন্তর্জাতিক মানের হোটেল এবং রিসোর্ট। কর্পোরেট বিজনেসে তার এই মহতি প্রয়াস হাজারো মানুষকে আর্থসামাজিক অবস্থা পরিবর্তনের আলোকবর্তিকা হিসাবে পথ দেখাবে, এমনটি আমাদের প্রত্যাশা। আজ এ পর্যন্তই। আগামী পর্বে নতুন কোন ব্রিটিশ বাংলাদেশের সফলতার গল্প নিয়ে চ্যানেল আই আওয়ার প্রাইড অনুষ্ঠানে আবারও আপনাদের সামনে হাজির হব। ততক্ষণে সবাই সুখী এবং সুস্থ থাকুন। আপনি কি একজন ব্রিটিশ বাংলাদেশী? আপনার ব্যক্তিগত সাফল্য, ব্যবসা ক্ষেত্রে, শিক্ষায় অথবা সামাজিকতায় যদি কোনো অসামান্য অবদান থাকে, আপনার এই অবদান ও সাফল্য সারা ইউরোপে প্রচার করতে চ্যানেল আই আপনাকেই খুঁজছে, কারণ আপনিই আমাদের গর্ব।